আসসালামু আলাইকুম। আমি শাহিনুর সুজন, প্রভাষক পদার্থবিজ্ঞান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, শিক্ষকদের সারা বাংলাদেশ খ্যাত প্ল্যাটফর্ম কিশোর বাতায়নের পেজে আমি আজকে বেশ কিছুদিন পর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ধারাবাহিক কার্যক্রমের আজকে ভেক্টর 4 নাম্বার লেকচার, ভেক্টরের চতুর্থ ক্লাস। তোমরা নিশ্চয়ই সবাই আগে নোটিশ পেয়েছিলে আজকে 11টায় ফিজিক্স ক্লাস আছে। তো ধারাবাহিকভাবে রুটিন অনুযায়ী নিয়মিতভাবেই তোমার আমাদের এইচএসসি সিলেবাসের ক্লাসগুলো হচ্ছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং নিয়মিতভাবেই ক্লাসগুলো করবে। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা ভেক্টরের চতুর্থ ক্লাসটি করব। তার আগে অবশ্যই আমাকে একটু কনফার্ম হতে হবে যে ক্লাসটি আসলে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকে ক্লাসটিতে জয়েন করেছো। বন্ধুরা তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অনেকে জয়েন করেছো। আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে তারপরে আমি ক্লাসে যাচ্ছি। আমি দেখছি শামীম, নাহিদ, সাকাওয়াত, আতিফ, তারপর মিঠুকে দেখছি, আরাফাত ফাহিমকে দেখছি, রূপালীকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, তারপর তাসনিম বিনতে হান্নান, তানহা, তারপর ইমুকে দেখছি। ইমু সিলেট থেকে জয়েন করেছো। ফাহমিদা বলেছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তোমরাও নিশ্চয়ই অনেক ভালো আছো, আমি সেই দোয়া করি তোমাদের জন্যে। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে মারুফা জয়েন করেছো। তারপর ফয়সাল জয়েন করেছো লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ থেকে, কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে নুসরাত জয়েন করেছো। ঠিক আছে, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে কুমিল্লা গভর্নমেন্ট মডেল কলেজ থেকে জয়েন করেছো হৃদয়। অনিন্দিতা ফরিদপুর থেকে জয়েন করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ক্লাসটিতে জয়েন করে ফেলেছো ইতিমধ্যে। তোমরা আমার ভেক্টরের 3টি ক্লাস পেয়েছো। আজকেও ঠিক প্রতিদিনের মতোই নিশ্চয়ই আজকেও প্রতিদিনের ক্লাসগুলোকে আজকের ক্লাসটি ছাপিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকটা ক্লাসকে ছাপিয়ে যাবে। কারণ প্রতিনিয়তই আমরা এই পৃথিবীতে সবাই আপডেট হতে চায়। সে যেই অবস্থানে আছে তার অবস্থানকে সে পরিবর্তন করতে চায়, তার অবস্থান থেকে একটু ওপরের দিকে যেতে চায়। কেউই চায় না তার অবস্থান থেকে নিচে যেতে। তো আমরা কেন নিচুতে যাওয়ার চিন্তা করব? আমরাও আমাদের অবস্থানকে আপডেট করব। আমরা 3 নাম্বার লেকচার পড়েছিলাম, আজকে 4 নাম্বার লেকচার। আমি তোমাদেরকে একটু বলেই রাখবো যে তোমরা যারা আগের 3টি ক্লাস করনি তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করবে। এজন্য করবে কারণ আজকে 4 নাম্বার লেকচারে এসে আমি তোমাদেরকে আজকে যে মজার এবং যে গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, সেই জিনিসটার বেসিকটা একদম ঠিক গত ক্লাসে পড়িয়ে ফেলেছি। আজকে ওটাকে আরো আপডেট করব। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম ভেক্টর বিভাজন। চলো আমরা পড়ায় ফিরে আসি। ভেক্টর বিভাজন পড়েছিলাম। তো ভেক্টর বিভাজন করতে গিয়ে মানে কোনো একটা ভেক্টরকে ভাঙতে গিয়ে আমরা দেখলাম যে অনেকভাবেই ভাঙা যায়। তো অনেকভাবেগুলোকে আমরা যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসছিলাম। এই অনেকভাবে ভাঙা যায় যেটাকে আমরা বলেছিলাম যে যে কোনো দিকে বিভাজন, যে কোনো দিকে বিভাজন। আরেকটা কাজ করেছিলাম যে ঠিক কোন একটা ভেক্টরকে, যেমন এখানে আমাদের ভেক্টরগুলো দেখো, এটা হচ্ছে আমাদের ভেক্টরটা। তো এই ভেক্টরকে আমরা 2টা অংশে ভাগ করেছি। এটা হচ্ছে আমাদের ভেক্টরটা। এই ভেক্টরকে আমরা 2টা অংশে ভাগ করেছি। একটা অংশ হচ্ছে পি, আরেকটা অংশ হচ্ছে কিউ। এই যে ভেক্টরটাকে আমরা 2টা অংশে ভাগ করেছি, এখানেও ঠিক সেম, একটা অংশ হচ্ছে পি, একটা অংশ হচ্ছে কিউ। আমি যদি জিজ্ঞেস করি এই 2টা ভেক্টরকে আমরা যে ভাঙলাম, এখানে তুমি কি পার্থক্য লক্ষ্য করেছো? তুমি নিশ্চয়ই বুঝবে যে স্যার এখানে ভেক্টরটাকে যে আপনি 2টা ভাগে বিভক্ত করলেন, এই বিভক্ত অংশগুলোকে তো অবভিয়াসলি উপাংশ বলে। তো এই উপাংশগুলো দেখতে মনে হচ্ছে ঠিক লম্বালম্বী, তার মানে আপনি এই ভেক্টরটাকে ঠিক লম্বালম্বী বিভাজিত করেছেন। এটাকে বলা হয় লম্ব বিভাজন।
আর আপনি এখানে এই ভেক্টরটাকে যে বিভক্ত করেছেন এটা যে কোনো দিকে বিভাজনের মধ্যে আপনি ফেলে দিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এখানে আরো নানানভাবে যদি তুমি ভাঙতা সেটাকে আমি বলে ফেলতাম যে কোনো দিকে বিভাজন। তার মানে অন্য সবগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলে দিছি, আর যদি ঠিক লম্বালম্বি বিভক্ত করি সেটাকে একটা ক্যাটাগরিতে ফেলে দিছি। ভেক্টরে দুইভাবে বিভক্ত করা যায়। তোমরা যারা আছো অনেকেই যে আগের ভেক্টর 3 নাম্বার ক্লাসটা না করি তুমি এখানে চলে আসছো, আজকের ক্লাসটা হয়তো করতেছো, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ তোমরা ফিজিক্স ভালো করে বুঝতে চাও তাই নিশ্চয়ই ক্লাসগুলো করছো, আর সেক্ষেত্রে তোমাকে একদমই হেল্প করবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করা, কারণ একদম লাস্ট ক্লাস থেকেই আসলে আজকের ক্লাসটা। যেমন আমি হঠাৎ করে ভেক্টর বিভাজন বিভক্তের কথা বললাম, এটার বেসিক কিন্তু গত ক্লাসে আমরা পড়েছি। আচ্ছা, তাহলে আমরা চলো আজকে এই দুইটা ভাবে ভেক্টরকে বিভক্ত করে আজকে মোটামুটি এই টপিকটার আমরা শেষ দেখে ফেলি। চলো, তো যে কোনো দিকে বিভাজনটা আমি শুরুতে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন এই ভেক্টরটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করেছি, মানে বিভক্ত অংশগুলোকে বলা হয় উপাংশ। তো একটু লক্ষ্য করো, ভালো করে একটু লক্ষ্য করলে খেয়াল করতে পারবে। যেমন আমি যদি এটা একটা নাম দিয়ে ফেলি, ধরো ও এ সিবি ফর এক্সাম্পল, আমি একটা নাম দিলাম, আমি এখানে এটা একটা নাম দিয়ে ফেললাম ও এ সিবি। একদমই তোমার যদি কোনো নাম না থাকে তাহলে আসলে তোমাকে মানুষ কিভাবে ডাকবে, কিভাবে চিনবে? সো এটাকে ডাকার জন্য আমি একটা নাম দিয়ে দিলাম। তো এখন লক্ষ্য করো, আমি এখানে যে কোনো একটা ত্রিভুজকে সিলেক্ট করব একটু। আচ্ছা, আমি দেখতেছি এই ভেক্টরকে যে দুইটা অংশে ভাগ করেছি এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, কিন্তু এটার প্রত্যেকটা কোণ সম্পর্কে আমি একটা আইডিয়া নিব। যেমন ধরো আমি এই কোণটার নাম দিলাম থেটা। আচ্ছা, আমি এই কোণটারও নাম দিলাম থেটা। আমি কিন্তু এই ভেক্টর বিভাজনটা, এই দুইটা বিভাজন একসাথে কম্পেয়ার করে পড়াচ্ছি এই জন্য যাতে একসাথে আমাদের পড়াটা শেষ হয়ে যায়। এটা পড়ে তারপরে এটা পড়বো না, একই সাথে আমি দুইটা চিত্রকে দাগাঙ্কিত করব যাতে আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারি। আচ্ছা, পড়ার মাঝে একটু এন্টারটেইনিং নিয়ে আসলে হয়তো বা একটু ভালো লাগবে। আচ্ছা, একটু লক্ষ্য করো, এই কোণটাও কিন্তু আমরা জানি না, এটারও একটা নাম দিয়ে দিলাম আলফা। একটু লক্ষ্য করো, এই কোণটা কিন্তু আমরা জানি, সো এটার নাম আমি কেন আলফা দিব? এটার নাম আমি দিতে পারি 90 ডিগ্রি মাইনাস থেটা। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি, কারণ এই ভেক্টরটাকে আমরা ঠিক লম্বালম্বি বিভক্ত করেছিলাম। আচ্ছা, ঠিক লম্বালম্বি বিভক্ত করেছিলাম। সো এই কোণটা যদি থেটা হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থেটা, কিন্তু এটা থেটা হইলে যে এটা 90 ডিগ্রি মাইনাস থেটা হবে এমন না, কারণ এটাকে আমরা লম্বালম্বি বিভক্ত করি নাই। তার মানে এই দুইটা কোণের কোনোটাই আমরা জানি না। এখানে কিন্তু একটা জানলে আরেকটা জেনে গেছি। আচ্ছা, এটার ঠিক একান্তর কোণ হিসেবে আমি এটাকে বলে ফেলতে পারি যে এটাও বলা যায়, এটা হচ্ছে আলফা। তাহলে একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এখন আমি এই ত্রিভুজটার তিনটা কোণ সম্পর্কে যদি জানতে চাই, যদি জিজ্ঞেস করি বলো তো এই কোণটা কত, তোমরা নিশ্চয়ই সবাই বলে ফেলবে, তোমরা নিশ্চয়ই সবাই বলে ফেলবে যে স্যার 180 ডিগ্রি থেকে এই থেটা আর আলফা যোগ করে বিয়োগ করলেই এই কোণটা পাওয়া যাবে। তার মানে থেটা প্লাস আলফা, এই যে কোণটা হচ্ছে এটা। এখন আমি যদি বলি এটার বিপরীত কোণ কত, 90 ডিগ্রি মাইনাস থেটা, এটার বিপরীত কোণ তো 90 ডিগ্রি মাইনাস থেটা। এখন আমি যদি বলি এই কোণটা কত, তাহলে তোমরা অনেকে কিন্তু একবারে বলে ফেলবে স্যার এটা তো 90। আমি একটু ভিন্নভাবে বলি, আমি এটাকে এরকম করে বলি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমি এই দুটো কোণ যোগ করে এটা থেকে বিয়োগ দেই, তার মানে থেটা আর 90 ডিগ্রি মাইনাস থেটা যোগ করে যদি আমি 180 ডিগ্রি থেকে বাদ দেই, থেটা থেটা চলে যাবে, 180 থেকে 90 গেলে 90 থাকবে, যেটা আমরা আগে লিখে ফেলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা জিনিস তোমরা এখান থেকে খুব ভালো করে লক্ষ্য করছো যে তোমার এটা এই কোণটা আসলে 90। তো একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা ফিগার কিন্তু এঁকে ফেলেছি, আমাদের কাজ মোটামুটি শেষ, কাজ মোটামুটি শেষ। যে কোনো দিকে বিভাজনের একটা ফিগার আমরা এঁকে ফেলেছি, আবার তোমার লম্ব বিভাজনের একটা ফিগার আমরা এঁকে ফেলেছি। এখন আমি তোমার কাছে যে জিনিসটা আসলে তোমাকে দেখানোর চেষ্টা করব, যেমন এখানে একটা ত্রিভুজ কল করতেছে, যেমন ও এ সি একটা ত্রিভুজ, আমি ধরো লিখে ফেলি যে ও এ সি একটা ত্রিভুজ, এখানেও একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে ও এ সি। আচ্ছা, এখন একটু ভালো করে লক্ষ্য করো, এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজের সাইনের সূত্র ফেলি, এই ত্রিভুজে আমরা কিসের সূত্র ফেলবো? ত্রিভুজের সাইনের সূত্র। ত্রিভুজের সাইনের সূত্রটা তোমরা হয়তো অনেকে জেনে থাকবে,
হয়তো অনেকে জানবে না, এমনটা হতে পারে। ত্রিভুজের সাইনের সূত্রটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আমি খুবই স্লোলি বলছি, তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। প্রত্যেকটা বাহু তার ঠিক বিপরীত কোণের, যেমন এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে ত্রিভুজের সাইনের সূত্র। তাহলে সূত্রটা কেমন দাঁড়ায়? যেমন আমি একটা বাহু নিলাম, যেমন পি, এর বিপরীত কোণ কত? এর বিপরীত কোণ হচ্ছে আলফা, তার মানে প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তো পরের বাহুটাকে আমি নিলাম কোনটা? কিউ, তার বিপরীত কোণ কোনটা? থেটা, তার মানে প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা, আমি লাস্ট বাহুটা নিলাম, সেটা হচ্ছে কত? আর তার বিপরীত কোণ কোনটা? এই যে এটা। তাহলে এখানে এটা যদি বিপরীত কোণ হয়, তাহলে বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। সাইন 180 মাইনাস থেটা প্লাস আলফা। তোমরা যারা একটু বুদ্ধিমান তারা নিশ্চয়ই বলবে, স্যার এই লাইনটাকে এভাবে লেখার তো কোনো প্রয়োজন নাই, কারণ 180 ডিগ্রির জন্য সাইন তো সাইনই থাকে। কোয়াড্রেন্ট চেঞ্জ করা নিশ্চয়ই তোমরা পড়েছো। তো 180 ডিগ্রির জন্য সাইনটা কিন্তু সাইনই থাকে। তো সেক্ষেত্রে এই লাইনটাকে কিন্তু আমি ছোট করে ফেলতে পারি, লাইনটাকে আমি লিখে ফেলতে পারি, শুধু কোনটা উল্লেখ করতে পারি, সাইন থেটা প্লাস আলফা। আমি এই ক্লাসে তোমাদেরকে কোয়াড্রেন্ট চেঞ্জটা বোঝাতে চাচ্ছি না, এটা ম্যাথমেটিক্সে তোমরা করে এসেছো। তারপরেও যদি কারো প্রবলেম থাকে জানিয়ে রাখবে, পরবর্তীতে কোনো এক সময় দেখিয়ে দিব। তাহলে সাইন থেটা প্লাস আলফা। তো একটু এখান থেকে লক্ষ্য করো, প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তো এখন আমাদের আসলে টার্গেট কি? আমরা কি পড়তেছি? অজানার উদ্দেশ্য তো আমরা রওনা দিই নেই। আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি এই যে বাহুগুলা দেখতেছো, মানে তুমি যে ভেক্টরটাকে বিভক্ত করেছো, এই ভেক্টরটাকে তুমি কয়টা অংশে ভাগ করেছো? দুইটা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি কিউ। এই বিভক্ত অংশগুলার মান বের করতেছি আসলে আমরা। যেমন এই ভেক্টরটার একটা বিভক্ত অংশ হচ্ছে পি, আমি এখন পি এর ভ্যালু বের করতেছি। তো আমি এক কাজ করি, পি এর সাথে এই আর এর রিলেশনটাকে যদি আমি আলাদা করে কোথাও ক্যালকুলেট করি, তাহলে সমীকরণটা দেখতে চলে আসবে এরকম। আর গুণ করলে কি আসবে? লক্ষ্য করো, আর সাইন আলফা, নিচে হচ্ছে সাইন থেটা প্লাস আলফা। আচ্ছা, ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন আমরা এই জিনিসটা এস্টাবলিশ করে আমরা ঠিক চলে যাব এক্সাম্পলে, তখন আমাদের দেখতে ভালো লাগবে যে বাস্তব জীবনে এগুলোর অ্যাপ্লিকেশনগুলো কোথায়। আচ্ছা, তো এই কিউ এর সাথে আর এর রিলেশনটাতে যদি আমরা যাই, সেক্ষেত্রে এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর গুণ করে ফেললে কিউ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা বলে ফেলতে পারবো যে আর সাইন থেটা নিচে হচ্ছে সাইন থেটা প্লাস আলফা। খুব ভালো কথা। তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টার্গেট আমরা ফিল আপ করতে পেরেছি। পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পেরেছি, তবে সেটা যে কোনো দিকে বিভাজনের এই বিভক্ত অংশগুলোর ভ্যালু আমরা বের করে ফেলেছি। তো মোটামুটি একটা অংশের কাজ শেষ। তো মজার বিষয়, এখন আমরা এই ঠিক একইভাবে ত্রিভুজের সাইনের সূত্রটা ফেলে আমরা এই ত্রিভুজেও একইভাবে লম্ব বিভাজনের এই বিভক্ত অংশগুলোর মান বের করতে পারবো। কিন্তু আমরা সেটা করতে চাচ্ছি না, আমরা একটু তাড়াতাড়ি একটু কুইক অ্যাক্সেস করতে চাচ্ছি। মানে এই বিভক্ত অংশগুলোকে আমরা ঠিক এটার মতো করে যদি এখানে লিখে ফেলি তাহলে আসলে হয়ে যাবে। যেমন পি ইকুয়াল, আমি একটু লিখতে চাই যে, কারণ আমরা সবকিছু মিলিয়ে মিলিয়ে লিখেছি, তো যেমন আগে যেখানে আর ছিল এখনো সেখানে কিন্তু আরই আছে। আগে যেখানে আলফা ছিল এখন কিন্তু সেখানে 90 ডিগ্রি মাইনাস থেটা। তো সাইন আমাদের লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। আচ্ছা, এবার নিচে চলে যাও, সাইন, আচ্ছা থেটা প্লাস আলফা, আগে যেখানে থেটা ছিল এখনো কিন্তু সেখানে থেটাই, মানে এই সমীকরণে কিন্তু সেটা থেটাই। আচ্ছা, এই চিত্রে যেখানে আলফা ছিল এই চিত্রে সেখানে আছে 90 ডিগ্রি মাইনাস থেটা। তোমরা যারা মাত্র জয়েন করেছো বা যারা একটু অমনোযোগী হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, ত্রিভুজের সাইনের সূত্রটা অবিকল একইভাবে তুমি যদি ফেলে দাও তাহলে সহজে বের হয়ে যাবে, কিন্তু আমি আরও ইজি ওয়েতে এটাকে বের করছি। এটা ঠিক যেভাবে লিখেছি, চিত্র আঁকার সময় যেহেতু আমরা একই ক্যাটাগরিতে সব ভ্যালুগুলো বসাইছিলাম, যেমন এটা থেটা ছিল এটাও থেটাই দিছি, যেমন এটা আলফা ছিল কিন্তু এটাকে আমরা আলফা দিতে পারি না কারণ এই ভ্যালুটা আমরা জানতাম তাই। তো এখন ঠিক আলফার জায়গায় আমরা যদি এটা বসাই দেই তাইলে এই সমীকরণগুলো চলে আসবে।
তার মানে এই যে রাশিগুলোতে আমরা ঠিক মিলিয়ে মিলিয়ে যদি রাশিগুলো বসাই দিই তাহলে খুব সহজে পেয়ে যাব। তোমরা বুঝতে পেরেছো কি না যে পি ইজিক্যাল টু আমরা খুব চমৎকার একটা সমীকরণ কিন্তু অলরেডি পেয়ে গেছি, লক্ষ্য করো। থেটা থেটা তো চলে গেল, তাহলে সাইন 90 সমান তো 1, তাহলে উপরে থাকছে আর কজ 90। কেন? কারণ 90-র জন্য সাইন কিন্তু কজ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই সমীকরণটা হয়ে যাচ্ছে আর কস থেটা, তার মানে শুধু কোনটা হবে। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পি এর ভ্যালুটা পেয়ে গেছি, খুব ইজিলি পাওয়া যায়। কেন আমি কঠিন বিষয়টা যাব। এবার চলো কিউতে। তো কিউ এরটা আমি একটু একসাথে লিখে ফেলছি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। আগে যেখানে আর ছিল এখনো সেখানে আর আছে, ঠিক আছে। আগের চিত্রে যেখানে থেটা ছিল এই চিত্রেও সেখানে থেটাই আছে। আচ্ছা, তাহলে আমি লিখলাম আর সাইন থেটা। তো আগের চিত্রে যেখানে থেটা ছিল এখনো সেখানে থেটাই, আগের চিত্রে যেখানে আলফা ছিল এখনো সেখানে 90 ডিগ্রি মাইনাস থেটা। তো ক্যালকুলেশন করলে সাইন 90 সমান 1 হয়ে যাবে, আর সাইন থিটাকে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে আর সাইন থিটাই। তার মানে খুব ইজি ওয়েতে লম্ব উপাংশগুলো আমরা বের করে ফেলেছি। মানে লম্বভাবে বিভাজিত করার ফলে যে অংশগুলো আমরা পেয়েছি সেগুলো খুব ইজি ওয়েতে কিন্তু আমরা বের করে ফেলেছি। ফাইনালি তোমাদেরকে আমি একবার খুব দ্রুত গতিতে আমি এই বিভাজনটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট অংশগুলো, এই অংশগুলো আমরা পেয়ে গেছি। আমি আবার বলছি, যে কোনো দিকে বিভাজনের তোমাদের কোনো কমপ্লেন, কোনো ডিমান্ড আছে কিনা আমি যদি একটু দেখে নেই তাহলে ভালো হয়। তোমরা কি আমাকে ধরতে পেরেছো কিনা ঠিক আমি একটু দেখে নিতে চাই। আমি একটু দেখে নিতে চাই যে তোমরা আমার কথাগুলো গেস করেছো কিনা। হ্যাঁ, মুস্তাফিজ, ইয়াসমিন, তারপর হ্যাঁ, ব্লার হয়ে হয়তো বা আবার পরবর্তীতে ঠিক হয়ে যাবে। লাইভ ক্লাসে মাঝে মাঝে ব্লার হয়, অনেক জায়গায় নেট প্রবলেম থাকে তাই। তো আমি যেটা দেখতে চাচ্ছি তোমরা লেকচারটা যতটুকু আমি পড়িয়েছি এতটুকু তোমরা গেস করতে পেরেছো কিনা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একটু লক্ষ্য করো, আমি যে জিনিসটা বলতে চেয়েছিলাম, যে কোনো দিকে বিভাজন মানে কোনো একটা ভেক্টরকে তুমি যেই দুইটা অংশে ভাগ করবা তারা যে কোনো দিকে থাকতে পারে, তাদের কোনগুলো সম্পর্কে সঠিক ধারণা তোমার নাই। এই জন্য কি করলাম, আমি ধরে নিলাম এটাকে থেটা ধরলাম, এটাকে আলফা ধরলাম। এটা আলফা হলে ঠিক এটার একান্তর কোণ হচ্ছে এটা আলফা। এই কোণটা তাহলে এই দুইটা কোণ জানলে তো জানা যায় সেটা হচ্ছে এত। তো আমরা এই ত্রিভুজটাকে নিলাম। তুমি বলতে পারো স্যার আমরা ও বি সি ত্রিভুজটাকে কি নিতে পারতাম না? 100% পারতা। আচ্ছা, 100% পারতা। তখন তোমার এই তিনটা কোণ সম্পর্কে জানা থাকতে হইতো এবং ওই ত্রিভুজে তখন তুমি ত্রিভুজের সাইনের সূত্র ফেলতা। ফেলার পরে তুমি ঠিক একইভাবে ক্যালকুলেট করলে আনসারগুলো পেয়ে যেতা। এখন যে কোনো দিকে বিভাজনের আমরা যে আনসারগুলো পেয়েছি, বিভক্ত অংশগুলোর যে রেজাল্ট পেয়েছি, ঠিক একইভাবে আমরা মান বসিয়ে এই চিত্র থেকে দেখলাম আমাদের রেজাল্টগুলো হচ্ছে এরকম। তো বেসিক সায়েন্স থেকে আমি তোমাকে বলি, বিভাজনগুলো আসলে ঠিক কোনো একটা ভেক্টর যদি এরকম বাঁকা থাকে তার বিভক্ত অংশগুলো এরকম লম্বালম্বি কাজ করে। আচ্ছা, তো একটু খেয়াল করো, পি ইজিক্যাল টু আমরা পাইলাম কি আর কস থেটা, এবং কিউ ইজিক্যাল টু আমরা পেলাম কি আর সাইন থেটা। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমাদের যে কোণটা এখানে শো করতেছে সেই কোণটা হচ্ছে থেটা, আর থেটাটা কার সাথে আছে? এই থেটাটা কিন্তু পি এর সাথে আছে। এটা একটু লক্ষণীয়। আর বাস্তব জীবনে আমরা অ্যাপ্লাই করব এটা, কারণ এটা দেখতেও কিন্তু এটার চেয়ে সহজ। আচ্ছা, তো যেখানে আমরা কোনো ভেক্টরকে বিভাজিত করব, এরকম কোনো বাঁকা ভেক্টর থাকবে, সেটাকে আমরা বিভক্ত করব দুইটা অংশে, সেখানে দেখা যাবে যে তোমার এই অংশগুলোই আমরা অ্যাপ্লাই করব। তো আমি কিন্তু এখন এই দুইটা লাইন ছাড়া সব কিছু মুছে দিতে চাই। তোমরা লিখে নিয়েছো বা তোমরা আমার সাথে সাথে পড়েছো, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো, তারা নিশ্চয়ই খুব সহজে বুঝতে পেরেছো। তো এতটুকু আমি রেখে আমি সব মুছে দিতে চাই, সব মুছে দিয়ে এখন আমরা যেটা পড়বো, এখন ফাইনালি ভেক্টর বিভাজন সম্পর্কে আমরা ডিটেল পড়বো আজকের ক্লাসে। তো ভেক্টর বিভাজন অনেক মজার একটা জিনিস, ভেক্টর নানান জায়গায় বিভাজিত হয়ে যায়। তো একটু লক্ষ্য করো এই ভেক্টর বিভাজনে, একটু লক্ষ্য করো আমরা কি শিখলাম। আমরা শিখেছি কোন একটা ভেক্টরকে এরকম যদি দুইটা অংশে বিভক্ত করি, একটা হচ্ছে ধরো একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার কিছুক্ষণ আগে তো এইভাবে বিভক্ত করেছেন, ওইটা আর এটা তো একই কথা। তো এখন ওই বাহুটা এই বাহুটা কিন্তু একই। তো এটা একটা ভেক্টর দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, একটা পি, একটা হচ্ছে কি কিউ। তো তুমি এই যে দুটা ডিসিশন পেয়েছো, যেমন ধরো তুমি এই পি এর ভ্যালুটা বের করতে চাও, এখন তুমি যেভাবে শিখবা সেটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিই।
যে কোনো একটা ভেক্টরকে যদি বিভাজিত করো এরকম করে, তুমি খেয়াল রাখবা যে কোনটা কার সাথে আছে। যেমন আমরা চিত্রে দেখেছি কোনটা ছিল পি এর সাথে, পি এর সাথে কোনটা ছিল। তো পি ইজ ইকাল টু আমরা পেয়েছি আর কস থেটা। তার মানে আমি যদি ফ্রেশ করে একটু লিখি যে আর এর এই অংশটা তোমাকে বের করতে বললো, তো এই অংশটা তো হচ্ছে পি, তো পি ইজ ইকাল টু যার অংশ সে সবসময় লজিকের মধ্যে থাকবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে কোন যার সাথে হয় তার সাথে কজ হয়। আচ্ছা, আর কোন যার সাথে হয় তার সাথে তো কজ হবেই, এবং সেটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ। আচ্ছা, লক্ষ্য করো এবার, যার সাথে কোন হয় নাই, যার সাথে কোন হয় নাই, আমরা ওই কিউ ইজ ইকাল টু ওই অংশটাকে যদি বের করতে চাই, আমরা দেখতেছি আমাদের লজিক বলতেছে আর সাইন থেটা হয়, আর সাইন থেটা হয়। তার মানে এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, এবং যার সাথে কোন হয় নাই সেটাকে অনুভূমিক উপাংশ, আর এটাকে বলে লম্ব উপাংশ। এই জিনিসগুলো খুবই তীক্ষ্ণভাবে মনে রাখতে হবে। ফিজিক্সের যেখানেই তুমি এরকম একটা বাঁকা ভেক্টর দেখবা, বাস্তব জীবনে যেখানেই কোনো একটা জিনিসকে তুমি সোজা থেকে এরকম করে বাঁকাবা, সেখানে কিন্তু এর দুইটা অংশ কিন্তু কাজ করবে, তুমি চাইলেও কাজ করবে, না চাইলেও কাজ করবে। সেটা খুব আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো আমরা বুঝলাম যার সাথে কোণ থাকে সেটাই তো কস, এবং সেটাই অনুভূমিক উপাংশ। তো এখানে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, স্যার কোনটা যদি এর সাথে থাকে তখন কিন্তু তুমি কিউ ইজিক্যাল টু আর কস থিটাই লিখবা। আচ্ছা, কোন যার সাথে থাকে না তখন কিন্তু পি ইজিক্যাল টু তুমি আর সাইন থিটাই লিখবা, এবং এটাকেই তুমি লম্ব বলবা, এটাকেই অনুভূমিক বলবা। লম্বা দেখেই যে অনুভূমিক বলা যাবে না, বিষয়টা তা না। আচ্ছা, এবার কোন একটা স্টুডেন্ট চিন্তা করলো যে স্যার আমি এটাকে আর সাইন থিটা লিখবো না, আমি এটাকে আর কস থিটাই লিখবো। এটাকে আমি আর সাইন থিটা লিখবো না, এটাকে আমি আর কস থিটাই লিখবো। আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো স্টুডেন্টকে আমি বললাম যে আর এর কিউ অংশটা কত সেটা বের করো। সে লিখলো যে কিউ ইজিক্যাল টু, বা সে চিন্তা করলো কিউ ইজিক্যাল টু, স্যার তো বলেছিল যে যার অংশ বের করতে চাই তাকে অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, তাকে রেখেছি। তো সূত্রটা তো নর্মালি আর সাইন থেটা হওয়ার কথা, কিন্তু সে একটু বুদ্ধি করে আর সাইন থেটা না লিখে সে কি করলো, আর কজ লিখলো। যখন সে কজ লিখবে মাথায় রাখতে হবে তখন তাকে কোণও নিতে হবে। সে কোণটাও নিল, কারণ সে জানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা। তখন সে এই কোণটাকে নিল 90 ডিগ্রি মাইনাস থেটা। তো আলটিমেটলি এখান থেকে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে 90-র জন্য কসটা কিন্তু সাইন হয়ে যাবে, তাহলে এটার রেজাল্ট কিন্তু আলটিমেটলি আর সাইন থেটা। তো আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে কেউ যদি এই অংশটা বের করার জন্য এই অংশের সাথে যে ভেক্টরটাকে ভাঙছো তার কোনটাকেই সে লিখে ফেলে, তখন কিন্তু আর সাইন দিতে পারবে না, তখন কজ দিতে হবে। তো কজ দিলেও সেই ক্ষেত্রে তোমার এটার আনসার কিন্তু আর সাইন থেটাই হয়ে যায়। যেমন তুমি থেটার একটা মান যদি বলো যে থেটা সমান 30 ডিগ্রি, থেটা সমান 30 ডিগ্রি, তো আলটিমেটলি থেটা সমান 30 ডিগ্রি লিখলে যেমন কেউ লিখবে যে আর সাইন 30 ডিগ্রি, কিন্তু যে কস লিখবে সে লিখবে আর কস 60 ডিগ্রি। তো তুমি একটু লক্ষ্য করো, এটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু একই হবে। তার মানে তুমি এই অংশগুলো সব সময়ের জন্যই, সারা জীবনের জন্যই তুমি কস অ্যাপ্লাই করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই জিনিসটা আমাদের জানা হইলো। তো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখান থেকে জানলাম। এখন চলো এটার ভিতরে আরো কোনো বেসিক আমাদের জানার প্রয়োজন আছে কিনা সেটা একটু দেখি। 100% আছে। যেমন একটু লক্ষ্য করো, আমি তোমাকে একটা ভেক্টর দিলাম, প্রত্যেকটা কথা আমার ভালো করে মনোযোগ দিয়ে নোট ডাউন করে নাও। আশা করি আমি ভেক্টর বিভাজনে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যেমন মনে করো কোন একটা ভেক্টর, এই যে এটা আমি বললাম এটা একটা ভেক্টর, এই ভেক্টরের নাম দিলাম আমি এক্স। তো আমি তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন করলাম যে এই ভেক্টরের আমি এরকম করে দাগও দিয়ে দিলাম যে এই অংশটা কত একটু বের করে আমাকে দেখাও। এই ভেক্টরের এই অংশটার নাম দিয়ে দিলাম আমি তোমার এম। আমি বললাম যে এই ভেক্টরের এই অংশটা কত। তো তুমি যেটা করবা যে এই অংশটা বের করতে বলছে, দ্যাট মিনস তার মানে এম এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এম এর ভ্যালু যদি বের করতে বলে, আমি একটু দেখতে চাই তোমরা কি কেউ করতে পারো কিনা, আমি একটু চেক করে দেখতে চাই। আমি জানতে চেয়েছি যে এই ভেক্টরের এই অংশটা কত, এক্স ভেক্টরের এম অংশটা কত, এটা দেখতে চাই, একটু জানতে চাই।
এক্স ভেক্টরের এম অংশটা কত, দেখি কে পারে। আচ্ছা, একই সাথে আমি আরেকটা জিনিসও তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই এক্স ভেক্টরের এই অংশটা কত সেটাও একটু জানতে চাই। মনে করো এটার নাম দিয়ে দিলাম আমি এন। একই সাথে তোমার কাছে আমি আরেকটা জিনিসও জানতে চাই, যে এই এক্স ভেক্টরের ঠিক ওই দিক বরাবর অংশটা কত সেটা একটু জানতে চাই, যেটার নাম দিয়ে দিলাম আমি এল। একই সাথে আমি তোমার কাছে জানতে চাই ওই এক্স ভেক্টরের ঠিক বিপরীত দিক বরাবর অংশটা কত, যেটার নাম দিয়ে দিলাম আমি ও। আমি চারটা জিনিস তোমার কাছে জানতে চাই, এটা সমান কত, এটা সমান কত, এটা সমান কত, এটা সমান কত। দেখি ভেক্টর বিভাজন কে বুঝেছো। ভেক্টর বিভাজন বোঝার পরে যে কোনো ভেক্টর বিভাজনের সমুদ্রের মধ্যে তোমাকে ছেড়ে দিলে তুমি যদি ওখান থেকে উদ্ধার হয়ে না আসতে পারো, দ্যাট মিনস তোমার বেসিকে প্রবলেম আছে। তো এই জন্য আমি তোমাকে কিছু ছোট ছোট বেসিক দিলাম, যেগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কিন্তু আসে। তো যেমন আমি এই ভেক্টরগুলোর আমি কিছু নির্দিষ্ট দিকে আমি তোমার কাছে কি বলে ওটাকে অংশ জানতে চেয়েছি। তো একটু দেখি তোমরা কে কে আনসারটি বা উত্তরটি করেছো। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই তোমার শাহেদ হাওলাদার, ও বলেছ এক্স ইকুয়াল টু 0, তোমার স্পষ্ট না। সাজিদ আহমেদ বলেছ এক্স কস 90 ডিগ্রি। সাজিদ এক্স কস 90 ডিগ্রি, সাজিদ তোমাকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। ফাহমিদা বলেছ এন ইজ ইকাল টু 0, এল ইজ ইকাল টু এক্স। হ্যাঁ ফাহমিদা, থ্যাংক ইউ। তারপর নীলুফা সাথী, থ্যাংক ইউ। এক্স কস 0, এক্স কস 180। লিঙ্কন, তোমাকে ধন্যবাদ দিতে হবে। তারপর হচ্ছে চমৎকার কিছু জিনিস আমি সলিউশন করে দিচ্ছি, নো টেনশন, তোমরা একটু চেষ্টা করো। ফাহিমা, তুমি কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে ধন্যবাদ, তুমি ক্লাসে মনোযোগ দিবে নিশ্চয়ই। তারপর ও ইজিক্যাল টু মাইনাস এক্স, এটা কে বলেছে? ফাহমিদা শারমিন, তোমাকে ধন্যবাদ দিতে হবে। তারপরে মোহাম্মদ রানা আহমেদ, আমি দেখছি খুব কম সংখ্যক স্টুডেন্ট তোমরা আনসার করছো, কিন্তু যারা করছো তারা পারছো, এটা খুব ভালো লাগার একটা বিষয়। রাকিব ইয়ামিনী, তুমি একটু ওয়েট করো, তুমি বলেছো পারি না, আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি। বাঁধন, তোমাকে ধন্যবাদ। তারপর স্বপন পাল বলছো এইমাত্র এসেছো, ঠিক আছে, আমি নিজের হাতে সবগুলো করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। আমি প্রশ্ন করেছিলাম এক্স ভেক্টরের এই অংশটা কত, তো আমি এম এর মান তোমার কাছে চেয়েছিলাম। তো এম ইজিক্যাল টু, আমরা ভেক্টর বিভাজন পড়ে যেটা শিখেছি, যে এই ভেক্টরটা নর্মালি সোজা, এর এই দিক বরাবর কোনো অংশ নাই, সোজা ভেক্টরের কোনো অংশ থাকে না, এটা মাথায় রাখবা। তো এই ভেক্টরের এই দিক বরাবর অংশ নাই, এটা তো আর আনসার হইতে পারে না। আমি প্রুফ করে দেখাই, নাই মানে আমি যদি 0 প্রুফ করে আনতে পারি তাহলে নাই এটার একটা ভ্যালু থাকবে। যেমন এম ইজিক্যাল টু, আমি বলেছি যার অংশ তাকে অবশ্যই রাখতে হবে, আর তারপরে চিন্তা করতে হবে যে কোন আছে নাকি কোন নাই। তো তুমি কিন্তু এই কোণটা এখন দিয়ে দিতে পারো, এই কোণটা তুমি একটু স্পেশাল কোণ, যেটা তুমি সবসময় জানো, যেটা মান হচ্ছে 90। তো কোণের মান দিলে সেখানে একটা কস দিতে হয়, তো কোণের মান হচ্ছে 90, তো আলটিমেটলি cos 90 সমান 0, m ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার কোন একটা স্টুডেন্ট যদি বলো যে স্যার আপনি এই কোণটা দিলেন, আমি একটু এই কোণটা দিতে চাই, এটা হচ্ছে 270 ডিগ্রি। কোন স্টুডেন্ট যদি এটা বলে যে স্যার আমি 270 ডিগ্রি কোণটা দিতে চাই, তুমি দাও, এখানে 270 লেখো, এখানে তুমি এক্স কস 270 লেখো এবং ক্যালকুলেটরে ক্লিক করে আমাকে জানাও যে আনসারটা কত পেয়েছো। শতভাগ কনফার্ম যেটার আনসারটাও 0 আসবে। তার মানে এত লজিক্যাল, তুমি যেদিক দিয়েই যাও না কেন, হ্যাঁ তুমি বলতেই পারো যে এক্স এবং এম এর মধ্যবর্তী কোণ তো স্যার 270 হইতে পারে, এটা 90 কেন হবে? হ্যাঁ তুমি দিয়ে দেখো, আনসার 0 আসবে। তার মানে যেভাবে যাও না কেন, এক্স এর এই দিক বরাবর কোনো অংশ নাই। তুমি বলতে পারো স্যার এক্স এর এই দিক বরাবর কি কোনো অংশ আছে? ওটা ওই পাশে ছিল, এটা জাস্ট এই পাশে, তার মানে এই যে 90 অথবা 270, তুমি যাই বলো না কেন, তার মানে এটার আনসার হচ্ছে n ইকুয়াল যার অংশ তাকে কিন্তু রাখতেই হবে। তাহলে কোন যেহেতু জানো, সো তুমি cos 90 অথবা 270 দিয়ে দেখতে পারো, আনসারটা কিন্তু হবে 0।
আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার চলো এক্স ভেক্টরটার ওই দিক বরাবর অংশটা কত, দ্যাট মিনস এল ইকুয়াল টু কত, যার অংশ তাকে কিন্তু রাখতেই হবে। তারপর কোণ খুঁজতে হবে, ওই ভেক্টরের ওই দিক বরাবর যদি তুমি কোণ খুঁজতে চাও সেটা তো জিরো, কারণ একই দিকে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো জিরো। আচ্ছা, তাহলে কোণ যেহেতু পেয়ে গেছি তার মানে কস এবং কস জিরো, আনসারটা হচ্ছে এক্স। একটু মজার বিষয় দেখো, এক্স ভেক্টরের ওই দিক বরাবর অংশটা তো এক্সই হবে, অন্য কিছু হওয়ার কি সুযোগ আছে? একদমই নাই। আচ্ছা, এবার এক্স ভেক্টরের ঠিক বিপরীত দিক বরাবর অংশটা কত, সেটা ও ইকুয়াল, এখন কোন ভেক্টরের অংশ? এক্স ভেক্টরের, তার মানে ভেক্টরটাকে তো রাখতেই হবে। এবার কোণ খুঁজতে হবে, কোণটা হচ্ছে 180, তাহলে তুমি যেহেতু কোণ পেয়ে গেছো তার মানে কস দিতে হবে। কোণের ভ্যালুটা তুমি লেখো, কস 180 সমান সমান হচ্ছে -1, আনসারটা হচ্ছে -x। যারা একটু বুদ্ধিমান তারা খুবই মজা পাচ্ছ, এজন্য যে এক্স ভেক্টরের বিপরীত ভেক্টরটা তো -xই হবে, এটা তো স্যার আগে থেকেই জানতাম, কিন্তু উপাংশ দিয়েও আজকে চেক করে দেখলাম যে একই ঘটনা ঘটে। তার মানে বিষয়গুলো খুবই লজিক্যাল। ঠিক আছে, তো আমি তোমাকে যে জিনিসটা এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা যারা বুঝো নাই বললা এবং যারা ভেক্টর 3 এবং ভেক্টর 4 আজকে করছো তারা অবশ্যই এটা বুঝেছো। আচ্ছা, তো আমি একটু মুছে তোমাকে আরেকটু ভ্যারিয়েশন দিতে চাই, আরো কিছু মজার জিনিস তোমাকে করতে দিতে চাই, দেখি তুমি আনসার দিতে পারো কিনা। তো একটু লক্ষ্য করো যে জিনিসটা এখানে আমরা শিখলাম যে কোনো একটা ভেক্টরের ওই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর যে কোনো দিকে যদি আমাকে অংশ বের করতে বলে আমি পারবো। আচ্ছা, তো এখন আমি এখান থেকে একটা জিনিস তোমাকে শিখায় ফেলি একসাথে, সেটা হচ্ছে যে মার্চ করার সময় সবাই তো পা দিয়ে প্রচণ্ড জোরে মাটিতে বল প্রয়োগ করে, যেমন এটা হচ্ছে ভূমি, তুমি মার্চ করার সময় কিন্তু প্রচণ্ড জোরে ভূমিতে কিন্তু তুমি বল প্রয়োগ করো। বলের মানটা হচ্ছে, আমি ধরলাম যে তুমি 500 নিউটন বলে কিন্তু ভূমিতে একটা বল প্রয়োগ করো মার্চ করার সময় অনেক জোরে পা দিয়ে, যদিও আমি তোমাকে পা দেখাতে পারতেছি না, স্ক্রিনে দেখা যাচ্ছে না, পা দিয়ে যখন মার্চ করে সেনাবাহিনীর সদস্যরা, তো তখন দেখা যায় যে তারা প্রচণ্ড জোরে মাটিতে আঘাত করে, কিন্তু তারা সামনেও যায় না পেছনেও যায় না। কেন? এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সামনেও যায় না পেছনেও যায় না, কেন তারা সামনে পেছনে যায় না? সামনে পেছনে এই জন্যই যায় না কারণ তারা যে মাটিতে বলটা প্রয়োগ করে সেটা একদম সোজা। তো মাটি বলে যে আমাকে তুমি বল প্রয়োগ করেছো, আমিও তোমাকে এতটুকুই বল প্রয়োগ করব। মাটিও তাকে 500 নিউটন বল প্রয়োগ করে। হ্যাঁ, তুমি চেক করে দেখবা, মাটিতে প্রচন্ড জোরে আঘাত করে দেখবা যে তোমার পায়ে আঘাত লাগে কিনা। এটাই হচ্ছে নিউটনের থার্ড ল। মাটিতে তুমি বা ভূমিতে তুমি প্রচন্ড জোরে আঘাত করবা, ঠিক যত নিউটন বলে আঘাত করবা, ভূমিও তোমাকে ঠিক তত নিউটন বলে আঘাত করবে। এটাই হচ্ছে নিউটনের থার্ড ল। তাহলে ঘটনা হচ্ছে এই ভেক্টরটার এই দিক বরাবর কোনো অংশ আছে কিনা আমরা একটু চেক করে দেখি। এই কোণের মান তো 90, তাহলে এই দিক বরাবর অংশটা হচ্ছে যে 500 cos 90। তাহলে এই ভেক্টরের এই দিক বরাবর তো কোনো অংশ নাই। তাহলে কিভাবে মার্চ করার সময় একটা মানুষ সামনে যাবে বলো তো দেখি? ঠিক একই উপায়ে সে কিন্তু পেছনেও যেতে পারবে না, কারণ এই কোণের মানটা হচ্ছে 90। এদিকেও তার আনসারটা হবে 500 cos 90, তার মানে আনসারটা হবে 0। তার মানে এই ভেক্টরের এই দিক বরাবর এবং এই দিক বরাবর কোনো অংশ নাই, তাই মার্চ করার সময় সেনাবাহিনীর সদস্যরা বা যারাই মার্চ করুক না কেন তারা সামনে পেছনে আগায় না, কিন্তু তারা প্রচন্ড জোরে মাটিতে কিন্তু বল প্রয়োগ করতেছে। তো বলের মানটা যদি সোজা হয় তাহলে জীবনেও তারা সামনে পেছনে যাবে না। আমরা দেখেছি সোজা ভেক্টরের কোনো অংশ নেই। কিন্তু একই জায়গা থেকে তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে তুমি যখন এই মাটিতে বলটা যখন তুমি বাঁকা করে প্রয়োগ করবা তখন কি তুমি সামনে পেছনে আগাবা কিনা? যেমন আমরা হাঁটার সময় সামনে পেছনে আগাই কিভাবে? যেমন ধরো এটা হচ্ছে ভূমি, ভূমিতে তুমি হাঁটার সময় তুমি চেক করে দেখতে পারো যে তুমি এরকম বাঁকা করে ভূমিতে একটা বল প্রয়োগ করো। ধরো তুমি 50 নিউটন বলে একটা বল প্রয়োগ করেছো ভূমিতে, যেমন আমি এরকম করে হাঁটছি, আমার পাটা কিন্তু বাঁকা করে ফেলতে হচ্ছে, তার মানে ভূমিতে আমি এরকম বাঁকা করে বল প্রয়োগ করেছি। ঠিক ভূমিও আমাকে 50 নিউটন বল, একটা 50 নিউটন বল আমার উপর প্রয়োগ করবে, যেটাকে নিউটনের থার্ড ল বলে। তো আমি যদি জিজ্ঞেস করি 50 নিউটন বলে এই দিক বরাবর কোনো অংশ আছে কিনা, তুমি বলবা যার অংশ তাকে তো রাখতেই হবে, 50-এর অংশ। আর এই কোণটা তো নাই বললে চলবে না, কিছু না কিছু তো অবশ্যই আছে। মনে করো আমি বলে দিলাম কোণটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে
কোণ যেহেতু পেয়ে গেছি cos 50 ডিগ্রি, এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো, সামথিং কিছু না কিছু তুমি একটা ভ্যালু পাবা। তার মানে এই 50 নিউটনের এই দিক বরাবর কিন্তু একটা অংশ আছে। তার মানে তুমি যদি মাটিতে ভূমিতে বাঁকা করে পাটা ফেলো তাহলে তো তুমি সামনের দিকে আগাবাই, এটাই স্বাভাবিক। তার মানে হাঁটার সময় আমরা পাটা বাঁকা করে ফেলি বিধায় সামনে যাই, অথবা পাটা পেছনের দিকে বাঁকা করে ফেললে হয়তো পেছন দিকে যাব। তার মানে উপাংশ দিয়ে আমরা কত মজার মজার জিনিস দেখতে পারি, তুমি খেয়াল করেছো, লক্ষ্য করেছো? তো এই উপাংশ ভেক্টর বিভাজন, এটা ভেক্টরের পড়া না, এটা ফিজিক্সের পড়া। আমার কাছে মনে হয় ফিজিক্সে সেরা 10টা শব্দ যদি তুমি লিস্ট করো, যে সেরা মানে বেস্ট 10 ওয়ার্ড, এর মধ্যে ভেক্টর বিভাজন আছে। কারণ তুমি যেই চ্যাপ্টারে যাবা এই ভেক্টর বিভাজনের একটা ছোঁয়া কিন্তু ওই চ্যাপ্টারে থাকবে। তার মানে এটা খুব মারাত্মক একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং এটাকে খুব সহজ করে যে পড়া যায় সেটা নিশ্চয়ই তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাস করছো তারা বুঝতে পারছো। তো আমি এখন তোমাকে একটা ছোট জিনিস দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করব। আমি কিছু ম্যাথও তোমাকে দিতে পারতাম, তবে তার আগে আমি ছোট একটা জিনিস দেখাই। যেমন মনে করো এটা হচ্ছে একটা ক্রিকেট পিচ। তো ক্রিকেট পিচের উপরে এই যে এটা হচ্ছে একটা রোলার, যেই রোলার দিয়ে এরকম করে ঠেলা দিয়ে রোলারটাকে সামনে নেওয়া হয় যাতে পিচটা সমান হয়। অথবা এই রোলারটাকে এরকম করে টেনেও এরকম করে টেনে সামনের দিকে নেওয়া যায় যাতে এই পিচটা, মূল উদ্দেশ্য হচ্ছে পিচটা সমান হওয়া। তো কেউ এটাকে এরকম করে ঠেলেও করতে পারে, কেউ এটাকে টেনেও করতে পারে। তো আলটিমেটলি এই জিনিসগুলো এগুলো মুভেবল, ধরো এগুলো মুভ করে রাখা যায়, যখন প্রয়োজন আমি ঠেলতে পারবো, যখন প্রয়োজন আমি টানতে পারবো। তো ধরো আমি ঠেলছি, তো এই লন রোলারটাকে ঠেলার সময় কি ঘটনা ঘটে আর টানার সময় কি ঘটনা ঘটে এটা একটু দেখে আমরা একটা মারাত্মক ডিসিশনে পৌঁছাবো। যেমন লক্ষ্য করো, লন রোলারটাকে যখন আমি ঠেলবো তখন নিশ্চয়ই আমি কোন একটা বলে এটাকে ঠেলবো। মনে করো আমি এটার উপর এফ বল প্রয়োগ করছি, এফ বলে এটাকে আমি ঠেলা দিচ্ছি, এটাকে আমি এফ বলে এটাকে আমি টানছি। তো যখনই আমি এফ বলে এরকম বাঁকা করে একটা বল আমি এই রোলারটার উপরে প্রয়োগ করব, তখন এটার দুইটা অংশ কিন্তু তোমার চাওয়ার উপর ডিপেন্ড করতেছে না, অটোমেটিক এই বলের দুইটা অংশ হয়ে যাবে। মনে করো এক্স অক্ষ বরাবর অংশটাকে আমি এফ এক্স বলতে পারি, আর ওয়াই অক্ষ বরাবর অংশটাকে আমি এফ ওয়াই বলতে পারি। আর ঠিক একইভাবে টানার সময় এটারও দুইটা অংশ হয়ে যাবে। এফ বলে যেহেতু আমি টানছি, অনুভূমিক বরাবর যে অংশটা সেটাকে আমি এফ এক্স বলি, আর উলম্ব বরাবর যে অংশটা সেটাকে আমি এফ ওয়াই বলি। দুইটা অংশে কিন্তু এটা বিভক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো একটু লক্ষ্য করো, এই রোলারটার কিন্তু একটা ওয়েট আছে, নিজস্ব একটা ওজন আছে। তো যখন তুমি ঠেলবা, এটাকে যেহেতু ঠেলে তুমি সামনের দিকে নিতে চাচ্ছ, তো এই বলের এই দুই অংশের মধ্যে এফ এক্স অংশটাও সামনের দিকে যাচ্ছে, তার মানে রোলারটাকে সামনের দিকে নিতে হেল্প করছে এই দুইটা অংশের মধ্যে এফ এক্স। আর এফ ওয়াই অংশটা নিচের দিকে আসতেছে, নিচের দিকে মূলত রোলারটা আছে, রোলারের সাথে এই এফ ওয়াই ওজনটা এসে যোগ হচ্ছে। তো আলটিমেটলি ডাব্লিউ প্লাস এফ ওয়াই যদি হয়ে যায় তাহলে রোলারটার ওজন কিন্তু আরো ভারী হয়ে যায়, কারণ অলরেডি তার একটা ভার আছে, এখানে আরেকটা ভার এসে যখন যোগ হয়ে গেল এটা আরো ভারী হয়ে গেল। তার মানে ঠেলার সময় দেখতে পারতেছি এটার ওজনটা আরেকটু বেশি মনে হয়ে যায়। আর টানার সময় যে ঘটনা ঘটে, তুমি এটাকে টেনে যখন সামনের দিকে নিতে চাও তখন সামনের দিকে এই বলের কোন অংশটা কাজ করছে? এফ এক্স অংশটা। তার মানে এটাকে টেনে তুমি সামনে নিতে চাও, বলের এফ এক্স অংশটাও সামনের দিকে যাচ্ছে, তার মানে এটাকে সামনে যেতে হেল্প করতেছে এফ এক্স। কিন্তু আরেকটা অংশ যে আছে এফ ওয়াই, সেটা কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে। তার মানে এই বলের একটা অংশ আমাকে এটাকে সামনে নিতে হেল্প করতেছে, আরেকটা অংশ এখানে চলে যাচ্ছে ওপরে, ঠিক আরেকটা অংশ যেমনটা এসে যোগ হয়েছিল নিচে। তার মানে ওপরে চলে গেলে তো এটা আরো পাতলা হয়ে গেল, তাই না? একটা অংশ ঠেলার সময় এসে যোগ হলো, আর এখানে টানার সময় টোটাল ওয়েট থেকে এই ওজনটা অলরেডি বিয়োগ হয়ে গেল, হারিয়ে গেল। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে টোটাল এই রোলারের যে ওজন সেটা আরো হালকা হয়ে গেল। কখন হালকা হইল? তার ওয়েট থেকে আরেকটা, তার যে ওজন সেখান থেকে কিছু বল, কিছু ওজন আরো বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে এটা আরো হালকা হয়ে যাচ্ছে। কখন হালকা হয়ে গেল? টানার সময়। আর কখন ভার হয়ে গেল? ঠেলার সময়। তো আলটিমেটলি এখান থেকে ভেক্টর বিভাজন দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম, যদি তুমি কখনো
তোমার বাসার লাগেজটা নিয়ে তুমি দেশের বাইরে যাচ্ছ, ধরো তুমি বিমানবন্দরে গিয়েছো, লাগেজটা কি এরকম সোজা করে ধরো না, তুমি এটাকে একটু এরকম করে ক্লিক করে বাঁকা করে ফেলো। কেন তুমি বাঁকা করো? কারণ লাগেজটাকে যদি তুমি বাঁকা করে ফেলো তাহলে মনে হয় কোনো বেনিফিট আছে, কারণ বেনিফিট ছাড়া মানুষ কিছু করে না। তো লাগেজটাকে বাঁকা করে তুমি আবার এরকম ঠেলেও নিয়ে যাও না, তুমি এটাকে টেনে নিয়ে যাও। তো ইন্টারেস্টিং, লাগেজটাকে এরকম করে বাঁকিয়ে তুমি যখন টেনে নিয়ে যাবা তখন ওই লাগেজের যে ওজন আছে সেটার থেকে আরো তা হালকা হয়ে যাবে, তখন এটাকে টেনে নিয়ে যেতে তোমার সুবিধা হবে। তুমি কিন্তু চেক করে দেখবা যে ওই একই জিনিসটা যদি তুমি ঠেলতে যাও সেক্ষেত্রে ওই লাগেজটা আরো ভারী হয়ে যাবে। তার মানে ঠেলা গাড়িওয়ালা কখনো ঠেলা গাড়িটাকে সোজা করে নেয় না, সে এরকম করে বাঁকা করে নেয়, বাঁকা করে টেনে নিয়ে যায়, আবার ঠেলে নিয়ে যায় না। এগুলা কেন? একটা ঠেলা গাড়িওয়ালা কি ভেক্টর বিভাজন বোঝে? না, সে ভেক্টর বিভাজন বোঝে না, সে প্র্যাকটিক্যালি আরাম অনুভূত করে যেভাবে সেভাবেই নিয়ে যায়। কিন্তু দেখছি ফিজিক্সের মধ্যে এই আরাম অনুভূত হওয়ার কারণটা মূলত এই ভেক্টর ডিভাইড হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া এবং একটা অংশ হারিয়ে যাওয়া। তো ভেক্টর বিভাজনের ডিটেলটা পড়লাম, এটা নিয়ে আলাপ করলে আলাপটা আসলে শেষ হবে না, প্রচুর এক্সাম্পল আছে। তো আমরা কিন্তু মোট 4টা ক্লাসে দুটো জিনিস সম্পর্কে স্পষ্ট হয়েছি। দুইটা ভেক্টরের লব্ধি সম্পর্কে স্পষ্ট হয়েছি, আর ওই লব্ধিটাকে যদি আমরা বিভক্ত করে ফেলি, যেই অংশগুলা পাই সেই অংশগুলা সম্পর্কে আমরা কিন্তু এখন অ্যানালাইসিস করতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা মোটামুটি বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তোমরা হ্যাঁ, ভেক্টর বিভাজন তোমরা খুব ভালো করে দেখছো, আর টানার সময় কম প্রয়োজন পড়ে। নুসরাত, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, ভেক্টর বিভাজন তোমরা পড়েছই, আজকে আমি আর ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমরা ভালো থাকবে। একদম এক্স্যাক্টলি কালকেও একদম ঠিক কালকেও ঠিক 11টায় তোমাদের একটা ক্লাস আছে। কালকের ক্লাসে আমরা মজার কিছু পড়তে পারি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি কালকের ক্লাসটায়। যেহেতু আমরা নিয়মিত 4টা ক্লাস করে ফেলছি, 5 নাম্বার ক্লাসে গিয়ে আমরা কিছু ম্যাথ করতে পারি, কিছু গাণিতিক সমস্যায় চলে আসতে পারি, কারণ আমরা অলরেডি কিছু জায়গা শেষ করেছি। চলো তাহলে সামনের ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যা করব ইনশাল্লাহ। সব মিলিয়ে কালকে পর্যন্ত তোমরা নিশ্চয়ই ভালো থাকবে এবং তোমরা সবাই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে। যারা এখনো করনি তারা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো করে নেবে। তোমরা ভালো থাকবে, সবসময় তোমাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।